দর্শক দেখুন, পৌষ মেলার 6 দিনে প্রায় 2.5 কোটি টাকার মদ বিক্রি। 23 থেকে 28 ডিসেম্বর শান্তিনিকেতনে ছিল পৌষ মেলা। এই 6 দিনে বোলপুর এবং শান্তিনিকেতনের 44টি দোকান থেকে মদ বিক্রির হিসেব দিয়েছে আবগারি দপ্তর। মোট মদ বিক্রি 2,49,96,411 টাকা। তার মধ্যে দেশি মদ 98,63,240 টাকা, বিদেশি মদ 1,25,25,740 টাকা এবং বিয়ার হচ্ছে 26,07,430 টাকা। ওই ছোট্ট একটা জায়গা, এই কদিন মেলা হয়েছে, সেখানে 2.5 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। দর্শক ভাবুন, এবং এটা কোন জায়গা দর্শক, কোন জায়গা? কবিগুরুর জায়গা, সেখানে এখন মদের ফোয়ারা। এই তো একটা শিল্পই তো বেঁচে আছে এই বাংলাতে, তাই না? দর্শক বলবেন আপনাদের যা মত এ নিয়ে, অবশ্যই কমেন্টে বলবেন। তবে দর্শক, আমি এই মুহূর্তে একটু কথা বলবো বিশ্বভারতীর প্রাক্তন ভিসি আমি পেয়ে গেছি অনলাইনে। আপনাকে স্বাগত জানাই আরও একবার, এবং নতুন বছর আসছে, তার আগাম শুভেচ্ছা। কিন্তু আপনি যে জায়গাতে কাজটা করে গেলেন, অনেক চেষ্টা করেছেন ওখানকার পরিবেশকে উন্নত করতে। আর এই যে পৌষ মেলা, এটা নিয়েও তো অনেক প্রশ্ন আপনি তুলেছিলেন। কিন্তু আপনি তো এখন এখানে নেই, দিল্লিতে রয়েছেন। এই খবর নিশ্চয়ই আপনি দেখছেন ওখানে বসে। কি বলবেন আপনি? শফিকুল, প্রথমেই তোমাকে জানাই নমস্কার এবং ধন্যবাদ, এবং তোমার যারা দর্শক তাদের সবাইকে জানাই আগামী বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আমি খুশি হয়েছি যে আজকে যে বক্তব্যটা তুমি রাখলে এই মদ বিক্রি করার ব্যাপারে, সে সম্বন্ধে তুমি একটা অনুষ্ঠান করছো এবং আমাকে ডেকেছো আমার মতামত দেওয়ার জন্য। দেখো, এটাতে আমি খুব একটা অবাক হইনি, কারণ এই যে সমস্যাটা, এই সমস্যাটা একটা পুরনো সমস্যা, এবং এই সমস্যাটা একদিনে তৈরি হয়নি, দিনে দিনে তৈরি হয়েছে। এবং এই সমস্যাটা যে আরও বাড়বে সেটা আমি আগেই আন্দাজ করেছিলাম। তার কারণ আজকের দিনে যিনি বিশ্বভারতীর সর্বোচ্চ প্রশাসনের সর্বোচ্চ আসনে বসে রয়েছেন, তার মধ্যে কতটা কি হিম্মত আছে আমি জানি না। তবে যে কোনো কারণেই দেখতে পাচ্ছি বিশ্বভারতীর সেই পুরনো অবস্থা ফিরে আসছে। তার অনেক খবর আমি আমার বন্ধুবান্ধব যারা বিশ্বভারতীতে আজও আছেন, যারা চেষ্টা করছেন কিছু করার, তাদের কাছ থেকে। এখন এই মদ খাওয়াটা সম্বন্ধে আমার কিন্তু কোনো মরাল আপত্তি নেই, সত্যি কথা বলতে কি। কিন্তু কবিগুরুর প্রতিষ্ঠানে, যেখানে আমরা রাবীন্দ্রিক, আমরা সাত্ত্বিক, এবং তুমি জানো বোধহয় আশ্রমের মধ্যে যে প্লেগটা আছে, যেখানে দেবেন্দ্রনাথ ঠাকুরের অনেক কিছু ইনস্ট্রাকশন, নির্দেশনামা আছে, সেই নির্দেশনামার মধ্যে একটা নির্দেশনামা কিন্তু এই মদ থেকে দূরে থাকা, অর্থাৎ মদ্যপান করা উচিত নয়, এ সম্বন্ধে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থাৎ মহর্ষির একটা নির্দেশনামা আছে। কিন্তু কি করবে বলো, যেখানে যদি প্রশাসন গড়বড় হয়, প্রশাসন যদি চায়, যেটা তুমি ভালো করে বললে, যে একটাই মাত্র শিল্প পশ্চিমবঙ্গে বেঁচে আছে, সেটা হচ্ছে এই মদ শিল্প। এই শিল্পর কিভাবে উন্নতি করা যায় এবং কিভাবে মানুষের পকেট থেকে পয়সাগুলো ছিনিয়ে নেওয়া যায় বড়লোকদের জন্য, সেই ব্যবস্থাটা কিন্তু চালু আগে ছিল। আমি যতদিন ছিলাম চেষ্টা করেছিলাম, জানি না কতটা সাফল্যমণ্ডিত হয়েছি। তবে এখন সেই পরিস্থিতি যে নেই, তার প্রমাণ আজকের খবরের, যে খবরটা তুমি নিয়ে খবর করছো, আজকের খবরের কাগজে খুব বড় করে সেটা আছে। সেটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আমি একটা জিনিস ভাবলাম, যে তার মানে বিশ্বভারতীতে যে ধরনের কথাবার্তা বলা হয়, উপাসনা মঞ্চে বা ছাতিমতলায় বা অন্যান্য যে কোনো অনুষ্ঠানে, বিশ্বভারতীর সঙ্গে যুক্ত যারা, বিশ্বভারতীর প্রশাসনের সর্বোচ্চ আসনে যিনি বসে আছেন, তার মুখ থেকে অনেক কিছু কথা আমরা শুনতে পাই, যে কথার সঙ্গে কিন্তু এই মদ্য মদ্যপান এবং মাতলামি করার কিন্তু কোনো সাদৃশ্য নেই, কোনো কোনো সংযোগ নেই। এবং এটা কিন্তু গুরুদেবের আশ্রমে একদমই বারণ। এবং তোমাকে আমি আরও একটা গল্প বলছি, যে আমার আগে যিনি ছিলেন উপাচার্য, তাকে কিন্তু বিশ্বভারতী থেকে চলে যেতে হয়েছিল, তার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি হয়েছিল। তার কারণ তিনি মদ্যপানের একটা বিল দিয়েছিলেন বিশ্বভারতীতে ক্যাশ করার জন্য। এবং এই বিশ্বভারতীর যারা এই বদমাইশ লোকগুলো যারা আছে, যারা আজকে
এই ধরনের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখে না, তারাই কিন্তু এই বক্তব্যটাকে তুলে ধরেছিল। এবং সবচেয়ে দুঃখের বিষয়, এই রিসিটটা তুলে ধরেছিল। যেমন তুমি দেখেছো বোধহয় যে কয়েকদিন আগে আমার একটা রিসিট, যারা মিথ্যা খবরের উপর ভিত্তি করে যাদের ব্যবসা চলে, সেই পত্রিকার একজন সাংবাদিক আমার একটা বিলের একটা ভুল ব্যাখ্যা করে আমাকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হয়েছিল। এবং সেটা সম্বন্ধে আমি প্রতিবাদপত্র লিখেছিলাম। আমি জানি না পত্রিকা থেকে কোনো অ্যাকশন নেওয়া হয়েছিল কিনা। তিনি কিন্তু বোলপুরেরই সাংবাদিক এবং তার সঙ্গে আমার পরিচয় আছে। তিনি তো সেই জন্যই বলছি যে এই ধরনের ভাবনা চিন্তা বিশ্বভারতীর ক্ষেত্রে নূতন নয়। আমরা মুখে বলি একরকম আর কাজে করি আরেক রকম। এবং সবচেয়ে আনন্দের কথা যে এই ঘটনাটা যেটা আজকে ঘটছে, এই যে আমরা কাজে একরকম আর বলি আরেক রকম, এই বক্তব্যটা কিন্তু গুরুদেব 1895 সালে তার একটা ছোট্ট পুস্তিকা আছে যার নাম চারিত্র পূজা। সেই চারিত্র পূজাটা তুমি যদি পড়ো, এবং আমি যারা দেখছেন তাদেরকেও আমি অনুরোধ করবো চারিত্র পূজাটা দেখার জন্য, সেখানে বিদ্যাসাগরের উপরে যে অংশটা আছে তার শেষ অংশে গুরুদেব কিন্তু এইগুলো উল্লেখ করেছেন যে আমরা বাঙালিরা অনেক কিছু বলি কিন্তু করি না। আমরা বাঙালিরা চরিত্র নিয়ে খুব আস্ফালন করি, কিন্তু আমাদের চরিত্রের মধ্যেই যে কালিমা আছে সেটা আমরা বুঝতে চাই না। পরের চক্ষে আমরা ধুলো নিক্ষেপ করতে খুব সপটু, এবং এটা যে অন্যায় এবং এটা যে করা উচিত নয় এটা আমরা বুঝি, কিন্তু আমরা বলি না। সুতরাং বাঙালিদের মধ্যে এই যে হিপোক্রেসি যে ব্যাপারটা, এটা খুব ভালোভাবে আছে, যেটা গুরুদেব কিন্তু 1895 সালে, অর্থাৎ 100 বছরের আগে যে বক্তব্য উনি চারিত্র পূজা লিখেছিলেন তাতে খুব পরিষ্কার করে উল্লেখ করেছিলেন। তাই আমি বলছি, আজকে তুমি যে বক্তব্যটা করে যে খবর করছো, এই যে মদ্যপানের 2.5 কোটি টাকা সরকারের রোজগার হয়েছে, এবং রোজগার হয়েছে, এবং তার ফলে যে ইউথ, তাদেরকে উল্টো রাস্তায় নিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা সেটা হয়েছে। এবং তুমি জানো বোধহয় এর জন্য পৌষ মেলা বন্ধ করার এর পিছনে কিন্তু এটাও একটা কারণ ছিল। এবং এটাও বোধহয় জানো তুমি যে বিশ্বভারতীতে বা শান্তিনিকেতন চত্বরের মধ্যে আমি বসন্ত উৎসব বন্ধ করে এসেছি, কারণ বসন্ত উৎসবে কিন্তু এই ঘটনাগুলোই ঘটতো। আমি বসন্ত উৎসবকে বসন্ত উৎসব বলি না, আমি বলি বসন্ত তাণ্ডব। তার কারণ ওই সময় এই কলকাতা বা অন্যান্য জায়গা থেকে লোকজন সব যেত, তারা পিকনিক করতেন। পিকনিক মানে শুধু খাওয়া দাওয়া নয়, তার সঙ্গে মদ্যপানও হতো। কারণ আমার মনে আছে বসন্ত উৎসবের পরের দিন, এবং যারা এই অনুষ্ঠান বিশ্বভারতীর শুনছেন তারাও নিশ্চয়ই জানেন, পরের দিন আমরা পাঠভবনের ছাত্রছাত্রীদের নিয়ে মাঠটা পরিষ্কার করি। সেই মাঠে তুমি বিশ্বাস করবে না শফিকুল, 35 বোতল, 35 ব্যাগ, মানে চটের ব্যাগের 35 ব্যাগ মদের বোতল আমরা উদ্ধার পেয়েছিলাম। অর্থাৎ তার মানে লোকজন ওখানে আসে কিন্তু মদ্যপানই করতে। এবং তার সঙ্গে আমাদের বসন্ত উৎসবে আমাদের মেয়েদের গায়ে রং দেওয়া, তাদের শ্লীলতাহানি করার, এই ধরনের ঘটনা তো বহু ঘটেছে। এবং তার জন্য তুমি জানো বোধহয় যে বসন্ত উৎসব বাইরে করার যে আমাদের পরম্পরা ছিল, সেই পরম্পরাটা বন্ধ করে আমি বিশ্বভারতীর ভিতরে গৌর প্রাঙ্গণে বসন্ত বন্দনা শুরু করেছি। আমি জানি না আজকে যিনি উপাচার্য আছেন তিনি কি করবেন, তবে আহ, এখনো পর্যন্ত যে ধরনের পদক্ষেপ উনি নিয়েছেন তাতে মনে হচ্ছে উনি সাপের ব্যাঙেও চুমু খাচ্ছেন, আবার ব্যাঙের মুখেও চুমু খাচ্ছেন। অর্থাৎ সব দিকেই উনি করছেন, কোনো কিছু উনি প্রতিবাদ করছেন। এবং তুমি দেখেছো বোধহয় এই পৌষ মেলাতে আমি দেখলাম যে শাসক দলের একজন নেতা, তিনিও পাশাপাশি ঘুরে বেড়াচ্ছেন, টেলিভিশনে আমি দেখলাম। তার মানে এই যে পরম্পরাটা, যে জিনিসটা ছিল না, যেটা আমার সময় আমি বন্ধ করার বহু চেষ্টা করেছিলাম, কিন্তু বন্ধ করেও ছিলাম অনেকটা। বন্ধ করার পরও কিন্তু আজকে যে আবার শুরু হচ্ছে, তার মানে এই যে এই রোগটা কিন্তু একদম ক্যান্সার হয়ে গেছে। এই রোগ ক্যান্সার হয়ে গেছে, যে ক্যান্সার কিন্তু বিশ্বভারতীকে শেষ করবে। এবং তার জন্য আমি মনে করি আজকের প্রশাসন যথেষ্ট দায়ী। তার কারণ যখন বিশ্বভারতীতে তুমি জানো বোধহয় এই যে আজকে আমরা ফেন্স করেছিলাম, সেই ফেন্স করার জন্য আমাকে অনেক বেশি প্রাইস পে করতে হয়েছিল। পুলিশ বদমাইশি করেছিল, পুলিশ আমার বিরুদ্ধে এফআইআর করেছিল। কিন্তু সেই সময় যে যে গেটটা ভেঙেছিল, সুরেন কর্মশায়ের গেট, সেই গেটের খানিকটা অংশ আমি রেখে দিয়েছিলাম পরবর্তী প্রজন্মকে দেখাবার জন্য, যে কিছু গুন্ডা বাহিনী, কোনো একটা শাসক দলের গুন্ডা বাহিনী এসে ওই গেটটা ভেঙে দিয়েছিল। কিন্তু এই প্রশাসনের সর্বোচ্চ আসনে যিনি বসে আছেন, তিনি প্রথমে এসে এটাকে সরালেন,
তার মানে কি? তার মানে উনি ভীত, বা তার মানে উনি চাইছেন যে দুদিক থেকেই কি করে ফায়দা লোটা যায়। সেই জন্য তুমি যে এই অনুষ্ঠানটা করছো, এই অনুষ্ঠানে কতটা কি আউটকাম তুমি পাবে আমি জানি না। তার কারণ আমাদের বাঙালিদের মধ্যে যে কোনো কারণেই প্রতিবাদ সত্তাটা শেষ হয়ে গেছে। সেই প্রতিবাদ সত্তা কি সত্যি ফিরে আসবে? আমার কিন্তু সত্যি খুব দুশ্চিন্তা হয়। কারণ আমি যা দেখছি আজকের দিনে, তুমি তো এই এই সামান্য খবরটা পড়ে তুমি তো ভীষণ বিব্রত হয়েছে বলে আজকে একটা অনুষ্ঠান করার কথা ভাবছো। আমি প্রায় প্রতিদিনই অনেক ঘটনা শুনি, যারা বিশ্বভারতী হিতাকাঙ্ক্ষী বলে নিজেদেরকে দাবি করেন তাদের কাছ থেকে। তা প্রতিদিনই কিছু না কিছু ঘটনা শুনি যেখানে দেখতে পাই বিশ্বভারতীর অবনতি। সেই অবনতিটা দেখে মনে কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। তার কারণ আমাদের সমাজটার মধ্যে একটা অবক্ষয় আমি দেখতে পাচ্ছি। সেই অবক্ষয়ের ফসল সবাই আমরা। তার মধ্যে একজন একজন শফিকুল ইসলাম হয়, হয়তো এক একজন বিদ্যুৎ চক্রবর্তী হয়, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু ওই প্রবাহের সঙ্গে বইতে ভালোবাসে। তার একটা বড় কারণ দেখতে পাচ্ছি, আজকে যিনি প্রশাসনে আছেন তিনিও কিন্তু সে একই রকমভাবে কাজ করছেন। অতএব তো এই যে মদ বিক্রিতে তুমি যে একটু অবাক হচ্ছ বা দুঃখ পাচ্ছ বা কষ্ট পাচ্ছ, বা যারা শুনছেন তারা কষ্ট পাবেন, যে কবিগুরুর প্রতিষ্ঠানে, যেখানে কবিগুরুর উত্তরসূরি রয়েছেন, তিনি আমি কিছু করলেই তিনি সঙ্গে সঙ্গে বড় বড় বক্তৃতা দিতেন, এবং তিনি সবসময় বলতেন আমি ঠাকুর পরিবারের লোক। কিন্তু আজকে তিনি কোথায়? তিনি চুপচাপ কেন? এবং তার সঙ্গে যারা তথাকথিত রাবীন্দ্রিক, তাদের কোনো কিন্তু কথা পাবে না তুমি, কারণ তারা হচ্ছে ধান্দাবাজ লোক। তাদের কবিগুরুর এই নাম নিয়ে তাদের নিজেদের আখের গোছানোর চেষ্টা করেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো প্রাক্তনী এবং আশ্রমিক, রাবীন্দ্রিক, প্রাক্তনী, আশ্রমিক, এই তিনটে যে দল আছে, এই তিনটে দল বিশ্বভারতী সবচেয়ে বেশি ক্ষতি করেছে। আর তার সঙ্গে বিশ্বভারতীর শিক্ষক শিক্ষিকা, তারাও কিন্তু অনেকাংশেই নপুংসক হয়ে গেছেন। তার কারণ তারা প্রতিবাদ করেন না, তারা নিজেদের ধান্দাবাজ। তার একটা কারণ হচ্ছে এই, যে নিজেদের অস্তিত্ব সম্বন্ধে তারা কিন্তু যথেষ্ট কনফিডেন্ট নন। কারণ তাদের যে 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 ধরনের মানুষ ওখানে চাকরি বাকরি করেন, তাদের কতটা কি কনফিডেন্স আছে আমি জানি না। কিন্তু আজকের এই ধরনের ঘটনার মধ্যে তাদের প্রতিবাদ করা উচিত, কিন্তু তারা প্রতিবাদ করবে না। তুমি দেখবে কোথাও প্রতিবাদ হবে না। ওই বললাম একাত্ম শফিকুল আছে পশ্চিমবঙ্গে, যারা প্রতিবাদ করে, তার প্রতিবাদের পর তোমার বিরুদ্ধেও অ্যাকশন হতে পারে, প্রতিবাদ করার জন্য আমার বিরুদ্ধে অ্যাকশন হতে পারে। কিন্তু আমরা নাকুতো ভয়, আমরা ভয় পাই না বলেই কিন্তু আজ দাঁড়িয়ে আছি। এবং সমাজ এগোচ্ছে এই দু চারটে শফিকুল, দু চারটে বিদ্যুৎ চক্রবর্তী আছে বলে। তো আমি আশা করব যে আমার এই অনুষ্ঠানটা যারা দেখছেন তারাও কিন্তু এটা ভাবুন, কারণ আমাদের সমাজ ব্যবস্থাতে যে ধরনের অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি, সেই অবক্ষয় না রুখতে পারলে এই এই সমাজ, এই ক্যান্সার, যে ক্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি, বিশ্বভারতী তার একটা প্রতিবিম্ব মাত্র। সেই প্রতিবিম্ব কিন্তু শুধু বিশ্বভারতী নেই, সব জায়গাতেই আমি দেখতে পাচ্ছি। সেই জন্য এটা একটা ছোট জায়গায় আমরা এই জিনিস দেখলাম, এই জায়গাটাকে আমরা যদি ঠিক করতে পারি তাহলে হয়তো আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে পারবো। সে না আজকে যে ঘটনাটা তুমি কাগজের খবর থেকে যে উল্লেখগুলো করলে, সেগুলো আমি সবগুলোই জানি, এবং সবগুলো আমি আগে জানতামও কীভাবে বিক্রি হতো। তুমি জানো যে মাঠটা ঘেরার পিছনে একটা বড় কারণ ছিল, যে মাঠটা একটা মোটামুটি একটা মানে যত রকম দুষ্কর্ম করা যায় সেই দুষ্কর্ম করার একটা জায়গা ছিল। সেই জায়গাটা আমি বন্ধ করেছি এবং ফেন্স করে দিচ্ছি। তাতে হয়তো আজকে যিনি প্রশাসনে বসে রয়েছেন তার অনেক সুবিধা হয়েছে। কারণ মেলা কিন্তু 4 দিনে ভাঙতো না, এখন মেলা 4 দিনে ভাঙে। তার কারণ উনি তালা লাগিয়ে দেন। এবং কিন্তু ওই ফেন্স করার জন্য যে ধরনের খেসারত আমাকে দিতে হয়েছিল, তারা তৎকালীন বিশ্বভারতী যারা লোকজন তারা জানেন, কিন্তু তারা বলবেন না। কারণ আমরা আমরা বলতে ভয় পাই, যেটা গুরুদেব 1895 সালের তার চারিত্র প্রজায় লেখায় পরিষ্কারভাবে উল্লেখ করে গেছেন, এবং একই কথার পুনরাবৃত্তি করেছিলেন 1937 সালে। তাঁর একটা ছোট্ট কালাপাচার আছে সজনীকান্ত সেনের সঙ্গে। সেই বইটা উনি তৈরি করেছিলেন, সজনীকান্ত সেন এডিট করেছিলেন বইটা। তার নাম হচ্ছে কর্মী রবীন্দ্রনাথ। সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাগুলো বলছেন। অতএব বাঙালিদের যে চারিত্রিক অবক্ষয়, সেই অবক্ষয়টা কিন্তু আজকে হয়তো চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে, কিন্তু এই অবক্ষয়ের শুরু হয়তো গুরুদেব দেখে গিয়েছিলেন, তার জন্য তিনি এই ধরনের কথাবার্তা বলতে পেরেছিলেন। তাই শফিকুল, আমি আজকে বলবো সবাইকে, যারা আমার অনুষ্ঠান দেখছেন, আমার বক্তব্য শুনছেন, যে ভাই আপনারা সবাই জাগুন।
কারণ আমরা ঘুমিয়ে আছি, এই ঘুমিয়ে থাকলে কিন্তু কিছু কাজ চলবে না। রাজনৈতিক দলের কাজকর্ম তারা করে যাবে, কিন্তু সাধারণ মানুষ যদি না জাগে তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমার আর নতুন করে কোনো প্রশ্ন করার কোনো অবকাশই নেই। আপনি সব গুছিয়ে বলেছেন, আপনারও খারাপ লাগার জায়গাটা যেটা আপনি ব্যক্ত করেছেন। ভালো থাকবেন, পরে আবারও যোগাযোগ করবো আপনার সঙ্গে। ভালো থাকবেন। দর্শক, শুনলেন বিদ্যুৎ চক্রবর্তী, প্রাক্তন ভিসি, বিশ্বভারতী। উনি ওনার অভিজ্ঞতা ব্যক্ত করলেন, যেহেতু উনি ওই এলাকায় অনেক দিন ছিলেন, এবং এটা তো হিসেব, এবং শুধু এটা তো ওখানের, নিশ্চয়ই আরও হিসেব পাবেন আস্তে আস্তে। কলকাতায় কত, আরও অন্যত্র কত, এই কদিনে হিসেব পাবেন। এখন মদ ব্যবসাটাই বড় ব্যবসা রাজ্য সরকারের, অন্য কোনো শিল্প ইনকাম তো নেই। এই সব মাতাল করে দাও, তারপর লুটেপুটে খাও, এই হচ্ছে ব্যাপার। মানুষকে মাতাল করে দাও। অদ্ভুত লাগে, পাশে একটা রাজ্য বিহার, যে বিহারকে আমরা একটা সময় কত কীভাবে মানে বলতাম, অনেকে তুচ্ছতাচ্ছিল্য করতেন, বিহারি। আজকে সেই বিহারে কিন্তু মদ বন্ধ হয়ে গেছে, সেখানে মদের কারবার নেই। মানে রাজ্য সরকার থেকে মদ নিষিদ্ধ করে দিয়েছে ওখানে, তারপরও সেখানে সরকার চলছে এবং উন্নয়ন হচ্ছে। আর এই রাজ্যে যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে মদের ফোয়ারা উঠছে। আর আমরা সবাই জানি এই মদের কারণে কত মানে পরিবারে মহিলারা নির্যাতনের শিকার হন, সব জানি আমরা, হয়তো উনিও জানেন। উনি নিজে মহিলা মুখ্যমন্ত্রী, অথচ তার রাজ্যে এই রকম মদের ফোয়ারা। দর্শক, কি বলবেন এরপর? আর কি দেখতে হবে? আপনাদের অভিজ্ঞতা বা আপনাদের যদি কোনো ধারণা থাকে, যা বলার বলবেন আপনারা কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।